আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রিগারে রাখা আঙুল, আমেরিকাকে ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। ইরানের দিকে যাচ্ছে আরও এক মার্কিন সামরিক বহর। ইউরোপ নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধের অর্থ ঢালছে, যুক্তরাষ্ট্র। সুদানের যুদ্ধে ঘর ছাড়া ৩ কোটির বেশি মানুষ ফিরছেন ঘরে, তবু থামেনি সহিংসতা। ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার, আরও ৫০০ বর্গ কিলোমিটার ভূমি দখলের দাবি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূরাজনীতির উত্তাপ যেন কিছুতেই কমছে না, বরং সময়ের সাথে সাথে তা নতুন মোড় নিচ্ছে। আর আজ আমাদের প্রথম আলোচনার বিষয় সেই চিরচেনা আমেরিকা ও ইরানের মধ্যকার দ্বৈরথ নিয়ে, যা এবার এক ভিন্ন মাত্রায় পৌঁছেছে। কারণ ইরানি এক শীর্ষ কমান্ডারই সাম্প্রতিক হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাদের আঙুল সবসময়ই ট্রিগারের ওপর রাখা আছে, যা আক্ষরিক অর্থে না হলেও রূপক অর্থে এক ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। এবং এর মাধ্যমে বোঝা যায় যে ইরান তাদের সামরিক প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা কতটা শক্ত অবস্থানে নিয়ে গেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে ধরনের অস্থিরতা চলছে, তার প্রেক্ষিতে এই বক্তব্যটি কেবল একটি সাধারণ হুমকি নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক বার্তা, যা ওয়াশিংটনকে সতর্ক করার জন্য দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন যে গত কয়েক বছরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা তলানিতে ঠেকেছে, এবং বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে পুরো অঞ্চলটি একটি বারুদের স্তূপে পরিণত হয়েছে। আর ঠিক এমন সময়ে ইরানি কমান্ডারের এই বক্তব্য যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই হুঁশিয়ারির পেছনে মূল কারণ হল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে তারা মনে করছে যে কোনো ধরনের বাহ্যিক আক্রমণের জবাব দিতে তারা বিন্দুমাত্র সময় নেবে না। এবং এই ট্রিগারে আঙুল রাখার বিষয়টি আসলে তাদের হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কাবস্থাকে নির্দেশ করে। ইরানের এই হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই আমাদের দ্বিতীয় হেডলাইনটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কারণ নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের জলসীমার দিকে বা সেই অঞ্চলের কাছাকাছি আরও একটি বিশাল মার্কিন সামরিক বহর এগিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে ওই অঞ্চলের উত্তেজনার পারদকে সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে পারে। এবং সামরিক বিশ্লেষকরা এই মুভমেন্টকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, কারণ সাধারণত এই ধরনের বিশাল নেভাল কনভয় বা সামরিক বহর যখন কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা করে, তখন তার পেছনে সুনির্দিষ্ট কোনো মিশন বা বড় ধরনের কৌশলগত উদ্দেশ্য থাকে। হতে পারে এটি ওই অঞ্চলে আমেরিকার উপস্থিতিকে আরও জোরদার করা, অথবা মিত্র দেশগুলোকে আশ্বস্ত করা যে আমেরিকা তাদের পাশে আছে। কিন্তু ইরানের দৃষ্টিতে এটি সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর হুমকি বা উস্কানিমূলক আচরণ হিসেবেই গণ্য হতে পারে। এবং আপনারা জানেন যে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ নৌরুটগুলোতে এ ধরনের সামরিক উপস্থিতি বিশ্ব তেলের বাজারের ওপরও বড় ধরনের প্রভাব ঠেলতে পারে, কারণ এই পথ দিয়েই বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয়। তাই সেখানে যদি কোনো সামরিক মহড়া বা উত্তেজনা সৃষ্টি হয়, তবে তার ধাক্কা আমাদের মতো সাধারণ মানুষের পকেটেও এসে লাগতে পারে জ্বালানির দাম বৃদ্ধির মাধ্যমে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন ঠিক এই মুহূর্তেই তাদের আরও একটি বহর পাঠাচ্ছে? এর পেছনে কি কোনো গোয়েন্দা তথ্য আছে, নাকি এটি রুটিন টহল? যদিও পেন্টাগন থেকে সবসময় বলা হয় যে তারা আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতায় বিশ্বাসী এবং তাদের এই উপস্থিতি নিরাপত্তার স্বার্থে, কিন্তু অপরপক্ষ এটাকে দেখছে ঘেরাও করার চক্রান্ত হিসেবে। আর এই পরিস্থিতিতে যদি কোনো একটি ছোট ড্রোন হামলা বা মিসাইল ইন্টারসেপশন ঘটে যায়। এবার দৃষ্টি ফেরানো যাক ইউরোপের দিকে, যেখানে পরিস্থিতি একেবারেই ভিন্ন কিন্তু সমানভাবে উদ্বেগজনক। কারণ খোদ আমেরিকার পক্ষ থেকেই এবার এমন একটি মন্তব্য এসেছে যা ইউরোপীয় নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। আর তা হল, আমেরিকা দাবি করছে ইউরোপ আসলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে এক প্রকার অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে এবং অঢেল অর্থ ঢালছে এমন সব খাতে বা সংঘাতে যা আখেরে তাদের নিজেদের অর্থনীতিকেই পঙ্গু করে দিচ্ছে।
বিষয়টি একটু পলিয়ে দেখলে বোঝা যায় যে গত কয়েক বছরে ইউরোপের দেশগুলো রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে বা ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে তার একটি বিশাল নেতিবাচক প্রভাব বা ব্যাকফায়ার এখন তাদের নিজেদের অর্থনীতির ওপরই পড়ছে। বিশেষ করে জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে ইউরোপের সাধারণ জনগণ এখন চরম ভোগান্তির শিকার হচ্ছে। আর আমেরিকার এই মন্তব্যটি আসলে সেই সত্যটিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আবেগের বশবর্তী হয়ে বা ভূরাজনৈতিক চাপে পড়ে নেওয়া সিদ্ধান্তগুলো কিভাবে হিতে বিপরীত হতে পারে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে জার্মানি, ফ্রান্স বা ব্রিটেনের মতো শক্তিশালী অর্থনীতির দেশগুলো এখন মন্দার আশঙ্কার সাথে লড়াই করছে। তাদের শিল্প উৎপাদন কমে যাচ্ছে কারণ সস্তায় গ্যাস বা জ্বালানি পাওয়ার পথ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। আর এর বিকল্প হিসেবে চড়া দামে অন্য দেশ থেকে জ্বালানি কিনতে গিয়ে তাদের রিজার্ভে টান পড়ছে। আমেরিকার বিশ্লেষকরা বলছেন যে ইউরোপ যদি এখনই তাদের নীতিতে পরিবর্তন না আনে বা বাস্তবসম্মত সিদ্ধান্ত না নেয়, তবে তারা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধসের মুখে পড়তে পারে, যা থেকে বেরিয়ে আসা খুব সহজ হবে না। এবং এই বিষয়টি নিয়ে খোদ ইউরোপের ভেতরেও এখন মতভেদ তৈরি হয়েছে। একদল চাইছে যুদ্ধ বা সংঘাত চালিয়ে যেতে। এবার আমরা চলে যাচ্ছি আফ্রিকা মহাদেশের সুদানে, যেখানে মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র ফুটে উঠেছে এবং আমাদের চতুর্থ হেডলাইন অনুযায়ী সুদানের দীর্ঘস্থায়ী সংঘাতে ঘর ছাড়া ৩ কোটিরও বেশি মানুষ এখন ধীরে ধীরে তাদের নিজের ভিটেমাটিতে ফেরার চেষ্টা করছেন। কিন্তু ট্র্যাজেডি হল তারা ফিরছেন বটে, তবে সহিংসতা বা যুদ্ধের দামামা এখনও পুরোপুরি থামেনি, যা এই ফিরে আসাকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ভাবুন তো একবার সেই মানুষগুলোর কথা যারা প্রাণের ভয়ে সবকিছু ফেলে পালিয়েছিলেন এবং এখন যখন তারা ফিরে আসছেন তখন দেখছেন তাদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেই বিশুদ্ধ পানি, নেই বিদ্যুৎ, নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। তবুও মাটির টানে বা আশ্রয়ের অভাবে তারা ফিরে আসতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যে সুদানের এই পরিস্থিতি বর্তমান বিশ্বের অন্যতম বড় একটি মানবিক সংকট, কিন্তু ইউক্রেন বা গাজার মতো এটি খুব বেশি মিডিয়া কাভারেজ পাচ্ছে না। অথচ এখানে আক্রান্ত মানুষের সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি। ৩ কোটি মানুষ মানে একটি মাঝারি আকারের দেশের পুরো জনসংখ্যার সমান। এই বিশাল জনগোষ্ঠী যখন একটি যুদ্ধবিধ্বস্ত এলাকায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা করে, তখন সেখানে মহামারী, দুর্ভিক্ষ এবং নিরাপত্তার অভাব দেখা দেওয়া খুবই স্বাভাবিক। বিশেষ করে নারী ও শিশুরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বিবদমান পক্ষগুলোর মধ্যে এখনও বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে এবং কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের ম্যাসাকার বা হত্যার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এর মধ্যেও মানুষের বেঁচে থাকার লড়াই থেমে নেই। আমাদের আজকের শেষ হেডলাইনটি নিয়ে যাচ্ছি পূর্ব ইউরোপের রণক্ষেত্রে, যেখানে ইউক্রেনের রাশিয়ার হামলা নতুন করে জোরদার হয়েছে এবং রুশ বাহিনী দাবি করেছে যে তারা আরও প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে, যা যুদ্ধের এই পর্যায়ে এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। কারণ গত কয়েক মাস ধরে যুদ্ধক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা বা স্টেলমেট বিরাজ করছিল, যেখানে কোনো পক্ষই খুব একটা সুবিধা করতে পারছিল না। কিন্তু হঠাৎ করে রাশিয়ার এই আগ্রাসী মনোভাব এবং ভূমি দখলের দাবি ইঙ্গিত দিচ্ছে যে তারা তাদের কৌশলে পরিবর্তন এনেছে এবং সম্ভবত নতুন করে বড় কোনো অফেন্সিভ শুরু করেছে। ৫০০ বর্গ কিলোমিটার এলাকা হয়তো মানচিত্রে খুব বড় মনে না হতে পারে, কিন্তু কৌশলগত দিক থেকে এর গুরুত্ব অনেক। বিশেষ করে লজিস্টিক রুট বা সাপ্লাই চেইন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই এলাকাগুলো হয়তো নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। ইউক্রেনের পক্ষ থেকে অবশ্য এখনও এই দাবির পুরোপুরি সত্যতা স্বীকার করা হয়নি এবং তারা বলছে যে তাদের সেনারা এখনও প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্যাটেলাইট ইমেজ এবং ফ্রন্টলাইনের রিপোর্ট বিশ্লেষণ করে বলছেন যে রাশিয়ার সামরিক চাপ আসলেই বেড়েছে এবং তারা আর্টিলারি ও বিমান হামলার মাধ্যমে ইউক্রেনীয় ডিফেন্স লাইনকে দুর্বল করার চেষ্টা করছে। তাছাড়া শীতের শেষে এবং বসন্তের শুরুতে সাধারণত এই অঞ্চলে যুদ্ধের গতিবিধি পরিবর্তন হয়, কারণ মাটির অবস্থা ভারী যান চলাচলের উপযোগী হয়ে ওঠে। তাই বিশ্লেষকরা মনে করছেন যে আগামী কয়েক সপ্তাহ এই যুদ্ধের মোড় ঘোরানোর জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এর মানবিক মূল্যও কম নয়, কারণ নতুন করে হামলা জোরদার হওয়ার মানে হল আরও বেশি বেসামরিক মানুষের প্রাণহানি, আরও বেশি ধ্বংসযজ্ঞ এবং শান্তির সম্ভাবনা আরও দূরে সরে যাওয়া।
বিশ্ববাসী এখন তাকিয়ে আছে যে পশ্চিমা বিশ্ব এই পরিস্থিতিতে ইউক্রেনকে নতুন করে কী ধরনের সহায়তা দেয় বা তারা কোনো কূটনৈতিক সমাধানের পথ খোঁজে কিনা, কারণ যুদ্ধের এই দীর্ঘসূত্রিতা কেবল দুই দেশের ক্ষতি করছে না, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। আর এই 500 বর্গ কিলোমিটার ভূমি দখলের দাবি যদি সত্য হয়, তবে তা ভ্লাদিমির পুটিনের জন্য একটি বড় মোরাল বুস্ট হিসেবে কাজ করবে এবং তিনি হয়তো আলোচনার টেবিলে আরও শক্ত অবস্থান নিতে পারবেন।